আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি প্রতিভা কর্মকার। আমি আবার আসলাম তোমাদের সামনে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের আরও একটা কবিতা নিয়ে, যার নাম দিগ্বিজয়ের রূপকথা, যেটা নবনীতা দেবসেনের লেখা। এর আগে তোমরা পড়েছো কবি শ্রীজাতের ধর্ম নামক কবিতাটা। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটা পড়তে গেলে আমাদেরকে নবনীতা দেবসেন সম্বন্ধে তো জানতে হবে। আসো আমরা একটু নবনীতা দেবসেন সম্বন্ধে একটু আলোচনা করে নেব। 1938 খ্রিস্টাব্দে 13ই জানুয়ারি দক্ষিণ কলকাতায় নবনীতা দেবসেনের জন্ম। নবনীতা দেবসেনের মা ছিলেন রাধারানী দেবী এবং বাবা ছিলেন বাবা ছিলেন নরেন্দ্র দেব, যারা দুজনেই ছিলেন বাংলা সাহিত্যের দিকপাল ব্যক্তিত্ব। এহেন বাবা মার সংস্পর্শে থেকে তিনি ছোটবেলা থেকেই সাহিত্য বিষয়ে অনেক বেশি অনুরাগী ছিলেন এবং খুব ছোট বয়স থেকে তিনি কি করেছিলেন, লেখালেখি শুরু করেছিলেন। নবনীতা দেবসেন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। একদিকে তিনি যেমন বেশ কিছু কাব্য কবিতা লিখেছিলেন, উপন্যাস লিখেছেন, রম্য রচনা লিখেছেন, ভ্রমণ কাহিনী লিখেছেন, অন্যদিকে শিশু সাহিত্য বিষয়ে তিনি কিন্তু সমানভাবে পারদর্শী ছিলেন। বলা বাহুল্য, তার আগে শিশু সাহিত্যে আমরা পেয়েছিলাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, তার নিজের মা রাধারানী দেবী, লীলা মজুমদার, এবং পরবর্তীকালে আমরা বলতেই পারি নবনীতা দেবসেনও শিশু সাহিত্যে তাদেরই যোগ্য উত্তরসূরি ছিলেন। নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 1959 খ্রিস্টাব্দে, যার নাম প্রথম প্রত্যয়। তাহলে নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ কি? প্রথম কাব্যগ্রন্থ হলো প্রথম প্রত্যয়। তারপরে তিনি স্বাগত দেবদূত, নবনীতা, নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা, ভালোবাসার বারান্দা, সারা পৃথিবীর বারান্দা, এরকম উল্লেখযোগ্য বেশ কিছু কাব্য তিনি রচনা করেছিলেন। তার পাশাপাশি আমরা উপন্যাস হিসেবে পাই, দেখো, আমি অনুপম, প্রবাসী দৈবের বসে, অন্যদ্বীপ, বামা বোধিনী। তাই তার প্রথম উপন্যাস 1976 খ্রিস্টাব্দে আমি অনুপম প্রকাশিত হয়েছে। এর সাথে আরো কিছু ভ্রমণ কাহিনীও তিনি লিখেছিলেন। বেশ উপাদেয় বলা যেতে পারে, বেশ কিছু তার রম্য রচনাও ছিল। 1999 খ্রিস্টাব্দে নটি নবনীতা এই গ্রন্থটার জন্য কিন্তু তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। নটি নবনীতা গ্রন্থটার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1999 খ্রিস্টাব্দে। আর 2000 খ্রিস্টাব্দে তাকে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছিল। পরবর্তীকালে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম সম্মানে ভূষিত করেছিল। আজকে আমরা যে কবিতাটা পড়বো, নবনীতা দেবসেনের যে দিগ্বিজয়ের রূপকথা কবিতাটা যে পড়বো, সেটা মূল তার এই নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে আমরা নবনীতা দেবসেন সম্বন্ধে জানতে পারলাম। এবার আমরা কবিতা বিষয়ে, আমাদের পাঠ্য বিষয়ে আলোচনা করব। দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেন। রক্তে আমি রাজপুত্র, হলিনি বা দক্ষিণী জননী। দিগ্বিজয় যেতে হবে,
দৌড়ানি দিলেন সাজিয়ে, কবচ কুন্তল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। এক, এই জাদু অশ্ব, মরুপথে সেই হয় উঠ, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, তেপান্তরে পক্ষী আছে, তার নাম রেখেছে বিশ্বাস। দুই, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি শানিত ইস্পাত ক্ষণ, অভঙ্গ নাম ভালোবাসা, নিশ্চিত পৌঁছবো সেই ত্রিশাহর খরজুরের দ্বীপে। এই হলো আমাদের কবিতা, ছোট্ট একটা কবিতা। এই কবিতার মধ্যে দিয়ে খুবই সুন্দরভাবে বর্তমান সমাজ ব্যবস্থার রূপটাকে তুলে ধরেছে। কিসের মাধ্যমে তুলে ধরেছেন? কবিতার নাম দিলেন দেখো দিগ্বিজয়ের রূপকথা। একদিকে দিগ্বিজয়, যে শব্দটার সাথে যুদ্ধ, লড়াই, অস্ত্র শস্ত্র, রাজ্য জয়, এই কথাগুলো জুড়ে রয়েছে। আরেকদিকে রয়েছে রূপকথা। রূপকথা আসলে একটা কল্পনার জগৎ, যেটা ছোটবেলায় ছোট ছোট বাচ্চাদেরকে শোনানো হয়, তারা মুগ্ধ হয়, তারা অবলীলাক্রমে সেই জগতে পৌঁছে, সেই কল্পনার জগতে পৌঁছে যায়, যেখানে না আছে মারামারি, না আছে হানাহানি, সেখানে আছে রাজপুত্র রাজকন্যা, রাজপুত্র রাজকন্যাকে উদ্ধার, সুন্দর সুন্দর সেবন। এই দুটোর মেলবন্ধনে কবি নবনীতা দেবসেন কি করলেন? কবিতাটা লিখলেন। এখানে কিন্তু এই কবিতাটার মধ্যে কিন্তু না আছে দিগ্বিজয়ের অস্ত্রের ঝঞ্ঝনানি, না আছে রূপকথার সেই কাল্পনিক জগৎ। কবি নবনীতা দেবসেন কিন্তু একটা জায়গায় নিজে স্বীকার করেছেন তিনি রূপকথার গল্প খুবই ভালোবাসেন এবং বড় হয়েও তিনি কিন্তু তার দ্বারা খুব আকৃষ্ট হয়েছিলেন। সেই রূপকথার গল্পের আদলেই কিন্তু কবি এই কবিতাটা লিখলেন। রক্তে আমি রাজপুত্র। আসলে তাহলে কি? এমন এক রাজপুত্র যার রক্তে যেন রাজার রক্ত বইছে, যার শরীরে রাজার রক্ত বইছে, এইরকম তাকে তো আমরা রাজপুত্র বলি। তাই বলছে রক্তে আমি রাজপুত্র, হলিনি বা দক্ষিণী জন্ম। দিগ্বিজয় যেতে হবে, দৌড়ানি দিলেন সাজে। আসলে তার বর্ণিত এই কবিতাতে রাজপুত্র আসলে কি? সে কেনই বা দিগ্বিজয় যাবে? এই রাজপুত্র কিন্তু সেই রূপকথার রাজপুত্র নয়, বা সেই রাজার পুত্র নয় যে দিগ্বিজয় অর্থাৎ দিককে বিজয় করতে, রাজ্য জয় করতে যাবে বা রাষ্ট্র জয় করতে যাবে, নিজের শক্তির ক্ষমতা প্রদর্শন করবে। আসলে এই রাজপুত্র হলো নতুন সমাজ প্রতিষ্ঠার একজন অগ্রদূত। নতুন সমাজ প্রতিষ্ঠা আসলে কি? তাহলে কেন বলছে নতুন সমাজ প্রতিষ্ঠা? কেন বলছে? তাহলে কি পুরনো সমাজ কবির পছন্দ নয়? যদি পছন্দ না হয় তাহলে কেন পছন্দ হচ্ছে না? কেন তিনি এই রাজপুত্রের দ্বারা নতুন সমাজ গড়ে তোলার কথা ভাবছেন? আসলে তার কাছে, কবির কাছে এই সমাজ যেখানে আদর্শবোধ বিলীন হয়ে গেছে, যেখানে মূল্যবোধ বলে কিছু নেই, তিনি চান সেই সমাজ যেখানে মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে, আদর্শবোধ থাকবে, একটা সুন্দর সমাজ যেখানে গড়ে উঠবে, যেখানে সবার সাথে সবার একটা সুসম্পর্ক থাকবে।
তাহলে সেই সমাজে অগ্রদূতকে কবির কাছে কবি বলছেন সেই সমাজের অগ্রদূত হিসেবে কবি কি করছেন, সেই রাজপুত্রকে সামনে এনেছেন। আসলে রাজপুত্র হলো বর্তমান প্রজন্মের মধ্যে থেকেই তিনি ভাবছেন বা প্রজন্মকে ভাবছেন, যে প্রজন্ম আদর্শকে, মূল্যবোধকে নতুন করে সমাজে প্রতিষ্ঠা করতে পারে। রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দক্ষিণী জন্ম। তাহলে যে সমাজে আদর্শ বিলীন হয়েছে, মূল্যবোধ নেই, তাহলে সেই সমাজ বা সেই দেশ মাতৃকা সুখে আনন্দে থাকতে পারে না, সে তো দুঃখী। তাই বলছেন রাজপুত্রের মা কিরকম না দক্ষিণী জননী। দিগ্বিজয় যেতে হবে রাজপুত্রকে। দুয়োরানি দিলেন সাজে। আগেকার দিনে যখন রাজারা দিগ্বিজয় বেরোতেন, তাকে বিভিন্নভাবে এই দিগ্বিজয়কে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য তাকে নানাভাবে সাজিয়ে তোলা হতো, আশীর্বাদ করা হতো এবং তাকে উৎসাহিত করা হতো। কবির বর্ণনায় এই রাজপুত্রের জননী সে কে? দুঃখী, খুবই দুঃখী। সে আসলে কে? আসলে এই দেশেরই জন্মে, অর্থাৎ দেশ মাতৃকা, যে দেশে মূল্যবোধ অবলুপ্তির পথে, আদর্শ বিলীন হয়ে গেছে, সেই জননী তিনি হলেন দুয়োরানি। আমরা পড়তাম, আমরা জানি যে আগেকার দিনে রাজাদের অনেক রানী ছিল, তার মধ্যে কেউ ছিল সুয়োরানী, কেউ ছিল দুয়োরানী। সুয়োরানী ছিলেন রাজার খুব আগ্রহে, খুব কাছের জন, খুব আদরের জন। তিনি রাজার সব ভালোবাসা পেতেন, রাজা তাকে সব কিছুতে ভরিয়ে রাখতেন। আর দুয়োরানীর প্রতি রাজার ছিল অবজ্ঞা, তাকে কিছুই দিতেন না, তিনি দুঃখে জীবন কাটাতেন। এই আমাদের এই দিগ্বিজয়ের রূপকথার রাজপুত্রের জননীও ছিলেন কবির মতে দুয়োরানী। তার তো কিছুই নেই, কিন্তু তবুও তিনি তার সন্তানকে সাজিয়ে দিলেন দিগ্বিজয়ের জন্য। কি দিয়ে সাজালেন? সে তো দক্ষিণী মা, সে তো দুয়োরানী, তার কাছে তো কিছু নেই। তাই তার সন্তানকে তিনি না কবচ কুণ্ডল দিতে পারলেন, না তীর ধনুক দিতে পারলেন, না শিরস্ত্রাণ দিতে পারলেন, কিছুই দিতে পারেন। শুধু দিতে পারলেন কি? দুটো আশীর্বাদী সরঞ্জাম, কবচ কুণ্ডল। আসলে আমরা এই কবচ কুণ্ডল শব্দটা পাই মহাভারতে। আমরা মহাভারতে দেখেছি কর্ণের হাতে ছিল কবচ কুণ্ডল, যেটা তাকে বিভিন্নভাবে শত্রুর হাত থেকে রক্ষা করেছিল, যেটা তার সাথে সবসময় থাকতো এবং তিনি ছিলেন অপরাজেয়। কিন্তু এই রাজপুত্রের হাতে তার দক্ষিণী জননী দুয়োরানী কবচ কুণ্ডল বেঁধে দিতে পারেনি। সে হিংসাত্মক ভাবনা চিন্তা নিয়ে কিন্তু দিগ্বিজয় যাচ্ছে না। তাই তার কাছে তীর ধনুক নেই, ধনুক নেই, তুনির শব্দের অর্থ হলো যেখানে তীর রাখা হয়, তাকে বলছে তুনির, সেটাও তার কাছে নেই। শিরস্ত্রাণ, অর্থাৎ সে যে দিগ্বিজয়ে যাবে, বিভিন্ন রাজ্য জয় করবে, তার মাথায় যে শিরস্ত্রাণ দেওয়ার কথা, সেটাও নেই। আসলে তিনি তো রাজ্য জয় করতে যাচ্ছেন না। দেখি আমরা সে কি করতে যাচ্ছে। দুয়োরানী তার সন্তানকে কেবল এগুলো কিচ্ছু দিতে পারলেন না, শুধু দিলেন দুটো আশীর্বাদের দুটি সরঞ্জাম।
হলো প্রথম স্তবক আমাদের শেষ হল। দুয়োরানী তার সন্তানকে অর্থাৎ রাজপুত্রকে না কবচ কুণ্ডল দিতে পারলেন, না ধনুক দিতে পারলেন, না তনির দিলেন, না শিরস্ত্রাণ দিতে পারলেন। যদি কিছু দিলেন সেটা হলো কি আশীর্বাদী দুটো সরঞ্জাম। এবার দ্বিতীয় স্তবকে আমরা আসি। তাহলে এবার আমরা জানবো সরঞ্জাম দুটো কি। এক জাদু অশ্ব। মরুপথে সেই হয় উঠ, আকাশে পুষ্পক, আর সপ্তডিগা সাজে সিন্ধু জলে, তেপান্তরে পক্ষীরাজ। জাদু অশ্ব আমরা জানি যুদ্ধক্ষেত্রে অস্ত্র, এইবার অশ্ব অর্থাৎ ঘোড়া, রথ, হাতি, এইসব কিছু ব্যবহৃত হয়। পদাতিক সৈন্য এদের দেখা যায়। এই রাজপুত্রর কাছে, দুয়োরানীর সন্তান এই রাজপুত্রর কাছে কিন্তু আশীর্বাদী হিসাবে তিনি কি দিলেন, তার মা কি দিলেন, একটা জাদু অশ্ব। অর্থাৎ যে অশ্বটা জাদু মন্ত্র দ্বারা তৈরি করা। আমরা জানি জাদু দিয়ে অনেক কিছু হঠাৎ হঠাৎ বিভিন্ন রকম জিনিস, এখন এই রকম দেখি আবার পরক্ষণ আরেক রকম, এরকমই তো আমরা জাদু দেখি। তো এই যে আশীর্বাদী দুটি সরঞ্জাম, তার মধ্যে প্রথম আমরা পেলাম জাদু অশ্ব। এই অশ্বটা দেখো বলছে যখন এই অশ্ব মরুপথে চলে তখন সে কিন্তু উট হয়ে যায়। আবার যখন সে আকাশ পথে এই অশ্ব চলে তখন সে পুষ্পক হয়ে যায়, অর্থাৎ পুষ্পক রথ হয়ে যায়। যখন সে সিন্ধু জলে অর্থাৎ সমুদ্র জলে এই অশ্ব নামে তখন সে সপ্তডিগা হয়ে যায়। এই সপ্তডিগা দেখো আমরা মনসা মঙ্গল কাব্যে কিন্তু সপ্তডিগা পেয়েছিলাম, পেয়েছি কিনা, যে সপ্তডিগা করে লক্ষিন্দরের বাবা বাণিজ্য করতে যেত। তাহলে যখন এই রাজপুত্রের জাদু অশ্ব সিন্ধু জলে নামতো তখন সে সপ্তডিগা হয়ে যেত। আবার যখন তেপান্তরের মাঠ বেরোতো তখন সে পক্ষীরাজ হয়ে যেত। তাহলে জাদু অশ্বের কটা বৈশিষ্ট্য? চারটে বৈশিষ্ট্য পেলাম। একটা মরুপথে সে যখন যাবে, হাঁটবে বা ছুটে যাবে তখন সে উট হবে। যখন সে আকাশ পথে উড়ে যাবে তখন সে পুষ্পক রথ হবে। যখন সিন্ধু জল অর্থাৎ সমুদ্র জলে নামবে যেই অশ্ব সে তখন সপ্তডিগা হবে। আর যখন তেপান্তরের মাঠ বেরোবে তখন সে পক্ষীরাজ হবে। আসলে এই জাদু অশ্বের নাম হলো বিশ্বাস। তাহলে এই বিশ্বাস কি? আসলে এই বিশ্বাস কেন কবি নাম দিলেন? এই সমাজ ব্যবস্থায় কবি দেখছেন মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারিয়েছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। তাই মানুষের প্রতি বিশ্বাস জাগানোর জন্য এই রাজপুত্র দিগ্বিজয়ে বেরিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম দিগ্বিজয় বলতে সে রাজ্য জয় করতে যাচ্ছে না, আসলে মানুষের মধ্যে বিশ্বাস জাগিয়ে মানুষের সাথে মানুষের মেলবন্ধন ঘটাতে আর দূরত্বকে কমিয়ে আনার জন্য সে দিগ্বিজয়ে যাচ্ছে। তাহলে এক কথায় বলতে গেলে অর্থাৎ দুটো আশীর্বাদী সরঞ্জামের মধ্যে আমরা একটা পেলাম, সেটা কি? বিশ্বাস। তাই তো? এই বিশ্বাসটার রূপ কি? জাদু অশ্ব। আমি বললাম। দ্বিতীয় সরঞ্জামটা কি দেখি। দুই, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। অর্থাৎ হৃদয় মানে মন, এই মনের মধ্যে অসি, অসি মানে কি? তলোয়ার। যে তলোয়ারটা, যেমন অশ্বটা জাদু দ্বারা মন্ত্রপুত ছিল, এই তলোয়ারটা যেটা হৃদয়ের খাপে রয়েছে সেটাও মন্ত্রপুত। শানিত ইস্পাত খণ্ড, যা ভাঙে না, অভঙ্গ। অভঙ্গ শব্দের অর্থ হলো কি? যা ভাঙে না। তাহলে এই মন্ত্রপুত অশ্বটা কি দিয়ে তৈরি?
অর্থাৎ শানিত ইস্পাত খণ্ড, অর্থাৎ ধারালো ইস্পাতের টুকরো। আসলে এই ধারালো ইস্পাত খণ্ড দিয়ে তৈরি যে অসি, যা মন্ত্রপুত, সেটা আসলে হলো ভালোবাসা। অর্থাৎ আমি প্রথমে বললাম যে সমাজে মানুষকে বিশ্বাস করতে ভুলে গেছে, কেউ কাউকে বিশ্বাস করছে না। আরেকটা কি, দ্বিতীয় তার যে আশীর্বাদী সরঞ্জাম, সেটা হলো কি ভালোবাসা। মানুষ ভালোবাসতেই ভুলে গেছে। মানুষ বড় সংকীর্ণ মনের হয়ে গেছে। কেবল তার নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকা মানুষগুলোকে ছাড়া সে বাইরের জগতে তার ভালোবাসাকে বিলিয়ে দিতে ভুলে গেছে। তাহলে যে সমাজ থেকে বিশ্বাস আর ভালোবাসা চলে যায়, তাহলে সে সমাজ কি সুস্থ থাকতে পারে? কবির কাছে এ সমাজ বাসযোগ্য নয়। সমাজকে যদি বাসযোগ্য করে তুলতে হয়, তবে আমাদেরকেও সেই রাজপুত্রের মতো হতে হবে, যার মধ্যে বিশ্বাস থাকতে হবে, যে বিশ্বাস মন্ত্রপুত, যে বিশ্বাস জাদু অশ্বের মতন, কোনোভাবেই কোনো কিছুতে মানুষের প্রতি বিশ্বাস সে হারাবে না। সে যে পথেই থাকুক, বড় পথেও যদি থাকে সে বিশ্বাস হারাবে না, সে আকাশ পথে থাকলেও বিশ্বাস হারাবে না মানুষের প্রতি, সে জলপথে থাকলেও বিশ্বাস হারাবে না, সে তেপান্তরের মাঠ পেরোলেও বিশ্বাস হারাবে না। আর কি? ভালোবাসা। তার হৃদয়ে ভর্তি থাকবে ভালোবাসা। যে ভালোবাসা কিরকম? মন্ত্রপুত অসি, যেটা শানিত ইস্পাতের মতন, যা অভঙ্গ, ভাঙে না। অর্থাৎ দৃঢ় ভালোবাসা দ্বারা মানুষ মানুষকে কাছে টেনে নেয়। কবি বলছেন, এই দুটো অস্ত্র দিয়ে নিশ্চিত পৌঁছব সেই তৃষাহর খরজুরের দ্বীপে। কি সুন্দরভাবে বললেন! দিগ্বিজয়ের জন্য রক্তক্ষরণ করতে হবে না, দিগ্বিজয়ের জন্য লড়াই করতে হবে না, অস্ত্র ধরতে হবে না। দিগ্বিজয় যদি করতে হয়, তাহলে পৃথিবী জুড়ে মানুষের মধ্যে ভালোবাসাকে গড়ে তুলতে হবে, মানুষের মধ্যে ভালোবাসাকে বাড়িয়ে তুলতে হবে, বিশ্বাসকে জাগিয়ে তুলতে হবে। এই দুটো অস্ত্রকে নিয়ে, নামে বলছি আমরা অস্ত্র, আসলে এগুলো তো অস্ত্র নয়, এগুলো হলো আমাদের ভিতরে চেতনা। এর দ্বারাই আমরা নিশ্চিত পৌঁছে যাব সেই তৃষাহর। তৃষাহর শব্দের অর্থ কি? তৃষ্ণা কি, অর্থাৎ পিপাসা কি হরণ করা। অর্থাৎ মরুপথে যখন আমরা যাতায়াত করে আমরা যাই পথে, তখন সেখানে তো জলের অভাব, তাই তখন সে ক্লান্ত হয়ে পড়ে জল না পেয়ে। তা মরুভূমিতে একমাত্র গাছ হলো খেজুর, কাঁটাযুক্ত গাছ। সেই খেজুর খেয়ে মরুভূমিতে পথে কিছুক্ষণের জন্য সেই খেজুরের রসে তার তৃষ্ণাকে সে মেটাতে পারে। কবি বলছেন, আমরাও এই সুন্দর সমাজ ব্যবস্থাকে গড়ে তুলতে পারবো, নিশ্চিত পৌঁছবো সেই তৃষাহর খরজুরের দিকে। অর্থাৎ মরুভূমিতে খেজুর গাছ যেমন পথিকের তৃষ্ণা নিবারণ করে, ঠিক তেমনি ভাবে ভালোবাসা এবং বিশ্বাসের দ্বারাও আমরা এই সমাজকে গড়ে তুলতে পারবো, যেখানে আদর্শ থাকবে, যেখানে মূল্যবোধ থাকবে। অর্থাৎ পুরাতন আদর্শহীন, মূল্যহীন
সমাজ ব্যবস্থার পরিবর্তে নতুন সমাজ ব্যবস্থা অর্থাৎ সেই খরজুরের দ্বীপে আমরা পৌঁছে যাব। আশাবাদী কবি এই বার্তাটাই কবিতার মধ্যে দিয়ে দিলেন। খুব ছোট্ট কবিতা, প্রশ্ন উত্তরও কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। খুবই ছোট্ট কবিতার মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন উত্তরও কম, কিন্তু যেভাবে আমি পড়ালাম তোমাদের কাছে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে গেলে। আশা করি তোমাদের ভালো লাগলো কবিতাটা। শেষ করলাম কবিতা। এরপরে আমরা পরবর্তী যে আমাদের মনে করো একটা প্রবন্ধেরই অংশ, স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা নিয়ে নতুন একটা ক্লাস করব। আশা করি তোমাদের ভালো লেগেছে, আমারও ভালো লাগলো তোমাদের সাথে ক্লাস করে। যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই অন্যদের সাথে শেয়ার করো, যাতে সবাই এর দ্বারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়। থ্যাংক ইউ।